बिस्मिल्लाहिर रहमानिर रहीम। आमी मोहम्मद कामरुल हासान बर्णमाला स्कूल एंड कलेजे शिक्षक। आजकेर अनलाइने आमार प्रिय शिक्षार्थी जारा दूरे एवं काछे सबाइके आमार आंतरिक शुभेच्छा अभिनंदन। आशा करी এই করোনা পরিস্থিতি তোমরা ভালো আছো এবং নিরাপদে আছো এবং নিয়মিত বাড়িতে লেখাপড়া করতেছো। তোমাদেরকে আমি বিগত কলেজে ক্লাসগুলোতে এই কলেজে যৌথ মূলধনী ব্যবসায় জয়েন্ট স্টক কোম্পানির কয়েকটি ক্লাস পরপর নিয়েছি। আজকে তোমাদের যেটা পড়াবো একাদশ শ্রেণীর ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র অধ্যায় 5 যৌথ মূলধনী ব্যবসা সংগঠন, যেটাকে আমরা ইংরেজিতে জয়েন্ট স্টক কোম্পানি বা বিজনেস নামে আমাদের কাছে সুপরিচিত একটি ব্যবসায় সংগঠন। প্রথমে আমরা আসি। আজকে তোমাদের যে আলোচনা করব তার মধ্যে প্রথমত হলো যে প্রাইভেট এবং পাবলিক কোম্পানির ধারণা এবং সংজ্ঞা। আগে তোমাদের ধারণা দেব প্রাইভেট লিমিটেড ধারণা এবং সংজ্ঞা, তারপর দেব পাবলিক লিমিটেড কোম্পানির ধারণা এবং সংজ্ঞা। পরবর্তীতে যেটা আমরা পড়াবো যে প্রাইভেট ও পাবলিক লিমিটেড কোম্পানির মধ্যে পার্থক্য। আমরা জানি যে অনেক প্রাইভেট এবং পাবলিক লিমিটেড কোম্পানির মধ্যে অনেক সাদৃশ্য বা মিল থাকা সত্ত্বেও কিছু কিছু অমিল দেখা যায়, মূলত সেগুলোই পার্থক্য। যাই হোক, আমরা প্রথমে আসি প্রাইভেট লিমিটেড কোম্পানির ধারণা এবং সংজ্ঞা। আমরা জানি এবং তোমরা বিগত ক্লাসগুলোতে বা শ্রেণীতে তোমরা এ ব্যাপারে শিখছো যে এক মালিকানা কারবার এবং অংশীদারি এক মালিকানা কারবারের ক্ষুদ্রতর রূপ থেকে অংশীদারি ব্যবসার উৎপত্তি এবং এই অংশীদারি ব্যবসা করতে গিয়ে যে তার গঠন এবং তার যে জটিলতা, এবং এই ব্যবসায় কখনই অংশীদারি কারবার একটা বড় ব্যবসা সংগঠন করা সম্ভব নয়। এবং এই অংশীদারি ব্যবসা সবসময়ই আমরা জানি খুবই ভঙ্গুর ধরনের একটা ব্যবসা। এই জটিলতা কাটিয়ে উঠতে গিয়েই সারা বিশ্বে আজকে যৌথ মূলধনী কোম্পানি বা সংগঠন মানুষের কাছে স্বাধীন এবং একটা সংগঠন হিসাবে এবং সবার কাছে এই ব্যবসাটা অতি পরিচিত। প্রথমে আমরা আসি প্রাইভেট লিমিটেড কোম্পানির একটু ধারণা দেব তোমাদের, পরে সংজ্ঞা তোমাদেরকে আলোচনা আনতে তোমাদেরকে সুনির্দিষ্ট একটা সংজ্ঞা তোমাদেরকে আমরা প্রদান করব। আশা করি সবাই মনোযোগ সহকারে ক্লাসগুলো শুনতেছ এবং নিয়মিত শুনবে এবং বারবার মেইন বই দ্বারা এই পড়াগুলো পড়ে নেবে। সাধারণত ঘরোয়া পরিবেশে বা পরিস্থিতিতে তুলনামূলকভাবে কম মূলধন নিয়ে এই ব্যবসা গঠিত হলেও এটি আইনসৃষ্ট একটি কৃত্রিম ব্যক্তিসত্তা সম্পন্ন একটি কোম্পানি। অংশীদারি ব্যবসায় অসুবিধা থেকে অধিকাংশই বা অনেকেই এই ঝামেলা থেকে প্রাইভেট সংগঠন করতে গিয়ে বা এর সাথে যুক্ত হয়ে অংশীদারি ব্যবসায় সেই জটিলতাগুলো বা সমস্যাগুলো থেকে মানুষ মুক্ত হতে পারছে। কোম্পানি আইনের যে কড়াকড়ি পাবলিক লিমিটেড কোম্পানিকে মানতে হয়, প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সেগুলো মানতে হয়। কী বলছি যে আমরা জানি যে কোম্পানির সংগঠন বহু প্রকার আছে, কিন্তু আজকে আমরা যেটা আলোচনা করব, আজকে আমরা যেটা গুরুত্বপূর্ণ বলে আমরা আলোচনা করছি এবং যেটা তোমাদের সিলেবাসের মধ্যে আছে, যেটা তোমাদের জানতে হবে এবং যেগুলো তোমাদের প্রশ্নে এখান থেকে সন্নিবেশিত হবে। সে কারণে আমাদের বলতে হয় যে
প্রাইভেট লিমিটেড কোম্পানি বা পাবলিক লিমিটেড কোম্পানি, পাবলিক লিমিটেড কোম্পানিগুলো গঠন করতে যেভাবে আইনের হুবহু বিধিবদ্ধ নিয়মগুলি স্মারকলিপি মানতে হয়, কিন্তু প্রাইভেট লিমিটেড কোম্পানি কিন্তু অনেক কিছুই তা মানতে হয় না। বিদায় আজকে পৃথিবীতে তা সারা বিশ্বের সব দেশেই আজকে প্রাইভেট লিমিটেড কোম্পানিগুলো অত্যন্ত জনপ্রিয় এবং এগুলো সফল কাম হয়েছে সারা বিশ্বে তথা বাংলাদেশে। এখন যদি আমরা বলি যে এই ব্যবসায় কতজন পরিচালক লাগে, তোমাদের অবশ্যই মনে রাখতে হবে যে প্রাইভেট লিমিটেড কোম্পানি ক্ষেত্রে 2 জন পরিচালকের দরকার। কতজন? প্রাইভেট লিমিটেড কোম্পানি ক্ষেত্রে 2 জন পরিচালকের দরকার বা প্রয়োজন। এখন আমরা আসি এই সংখ্যাটা কি হতে পারে। যে কোম্পানির সদস্য সংখ্যা সর্বনিম্ন 2 জন এবং সর্বোচ্চ শেয়ারের সংখ্যা দ্বারা সীমাবদ্ধ নয়, অর্থাৎ 50 জন সদস্য, অর্থাৎ 2 থেকে 50 জন সদস্য থাকবে, শেয়ার হোল্ডার থাকবে এবং শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য নয় এবং জনগণের উদ্দেশ্যে শেয়ার ও ঋণপত্র বিক্রয়ের আহ্বান জানানো প্রয়োজন পড়ে না, তাকে আমরা প্রাইভেট লিমিটেড কোম্পানি বলে থাকি। তাহলে আমরা কি বলতে পারি? সংখ্যাটা আবার একটু শোনো। যে কোম্পানির সদস্য সংখ্যা সর্বনিম্ন 2 জন এবং সর্বোচ্চ 50 জন সীমাবদ্ধ, শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য নয় এবং জনগণের উদ্দেশ্যে শেয়ার ও ঋণপত্র বিক্রয়ের আহ্বান জানানো বাধ্যতামূলক না, তাকে প্রাইভেট লিমিটেড কোম্পানি বলে। এরপরে তা তোমরা কি জানলে? প্রাইভেট লিমিটেড কোম্পানির ধারণা সম্পর্কে তোমরা জানতে পারলে, ধারণা পেলে, এবার এটার সংজ্ঞা পেলে একটা। এখন তোমাদের যেটা আলোচনা করব সেটা হলো পাবলিক লিমিটেড কোম্পানির ধারণা ও সংজ্ঞা। আমরা একটু আগেই তোমাদের আলোচনা করেছি যে শেয়ারের সংখ্যা এবং মূলধন এবং আয়তনের দিক দিয়ে সারা পৃথিবীতে সবচেয়ে বড় প্রতিষ্ঠান হলো আমাদের পাবলিক লিমিটেড কোম্পানি। তার পাবলিক লিমিটেড কোম্পানি সম্পর্কে বলতে গেলে প্রথমে একটা ধারণা দেবো আজকে তোমাদের, এরপর একটা সংজ্ঞা তোমরা একটা বিধিবদ্ধ এবং আইনসম্মত একটা তোমরা পাবলিক লিমিটেডের সংজ্ঞা তোমাদের দেওয়া হবে। প্রথমে বলতে হয় মিস্টার মাহির আহসান 7 জন বন্ধুকে সাথে নিয়ে প্রাইভেট লিমিটেড কোম্পানি গঠন করেছিলেন। ব্যবসায় ভালো করায় এক পর্যায়ে বড় শিল্প প্রতিষ্ঠান গভর্নমেন্ট বলে ভাবলেন বা চিন্তা করলেন। নতুন শেয়ার হোল্ডার নেওয়া যেতে পারে এমন সব ধরনের ব্যবসায়ী হলো গঠন করবে, সেই ব্যবসা হলো পাবলিক লিমিটেড। তা আমরা কী বলছি? নতুন শেয়ার হোল্ডার নেওয়া যেতে কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানি গঠন করলেন, অর্থাৎ তারা নতুন শেয়ার হোল্ডার নিলেন এবং পাবলিক লিমিটেড কোম্পানি গঠন করলেন। গঠনকালে শেয়ার বিক্রয় করেছেন, পরবর্তীতে আরও নতুন ইউনিট গড়তে গিয়ে আইনগত আনুষ্ঠানিকতা পালন করে নতুন শেয়ার ইস্যু করতে সমস্যা হয়নি। ইতিমধ্যে কোম্পানিকে শেয়ার বাজারে তালিকাভুক্ত করিয়েছেন, অর্থাৎ মিস্টার বাহির তার ব্যবসা করতে গিয়ে দেখা গেল যে তিনি এই ব্যবসাকে আরও জনপ্রিয় করার জন্য, আইনসম্মত করার জন্য, বিধিসম্মত করার জন্য স্মারকলিপি এবং পরিচালনা বিধি অনুযায়ী তিনি তার ব্যবসার যে নিয়ম পাবলিক লিমিটেড সেই অনুযায়ী তিনি এগুলোকে তালিকাভুক্ত করেছেন শেয়ার বাজারে। এর ফলে কোম্পানির সুনাম দিন দিন বাড়ছে এবং সম্পদও প্রচুর বৃদ্ধি পেয়েছে। ফলে শেয়ার বিক্রয়ের ঘোষণা দিলে প্রচুর সংখ্যক শেয়ার আবেদন জমা পড়ে। এর মধ্যে শেয়ার বাজারে শেয়ারের দাম কয়েক গুণ বেড়ে গেছে। মিস্টার মাহির হাসান
ছেলে মেয়ে সবাই বাইরে লেখাপড়া করছে। তিনি নিশ্চিত যে তিনি জীবিত না থাকলেও কোম্পানিতে তার স্বার্থ বিনষ্ট হবে না। সন্তানরা আইনগত কারণেই তাদের স্বার্থ লাভ করবে। কোম্পানি সংগঠনের উচ্চতর সংস্করণই হলো পাবলিক লিমিটেড কোম্পানি। অধিক সদস্য সংখ্যা থাকার সুবাদে যে কোনো সময় জনগণের উদ্দেশ্যে শেয়ার ও ঋণপত্র বিক্রয়ের আহ্বান জানানোর সুযোগ এই সংগঠন অনেক বৃহত্তম কোম্পানি হিসেবে গড়ে তুলতে সক্ষম হয়েছে। বৃহত্তম আকারে গঠিত এরূপ কোম্পানি কর্পোরেট প্রতিষ্ঠান নামেও অভিহিত বা আখ্যায়িত হয়ে থাকে। শেয়ার সংখ্যা অনুযায়ী ভোট সংখ্যা নির্ধারিত হয়। এ কারণে অধিক মূলধন এই ব্যবসা সংগ্রহ করা সম্ভব হয়ে থাকে। নানাবিধ স্বার্থ সংরক্ষণের কারণে নানাবিধ বিধিবিধান নির্দিষ্ট করা হয়েছে এই কোম্পানি সংগঠনে। কমপক্ষে 3 জন পরিচালক নিয়ে এই ব্যবসা পরিচালিত হয়ে থাকে এবং যাদের 1/3 প্রতি বছর সাধারণ সভায় বাধ্যতামূলকভাবে অবসর নিতে হয়। অবশ্য যারা অবসর নেবেন তারা আবার পুনর্নির্বাচিত হতে পারেন। পাবলিক লিমিটেড কোম্পানির শেয়ার বাজারে তালিকাভুক্ত হলে এবং তার শেয়ার এই মার্কেটে অবাধে ক্রয় বিক্রয় করতে পারে। লভ্যাংশ ছাড়াও শেয়ার মূলধন বৃদ্ধির কারণে শেয়ার হোল্ডারগণ লাভবান হয়ে থাকেন। একটা কথা সবসময় মনে রাখতে হবে, বাংলাদেশের সকল কর্পোরেট প্রতিষ্ঠান, বাণিজ্যিক ব্যাংক, নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান ও বড় সকল কোম্পানি পাবলিক লিমিটেড কোম্পানির আওতাভুক্ত। এখন তোমরা পাবলিক লিমিটেড কোম্পানির ধারণা পেলে এবার তো একটা আমরা সংজ্ঞা দিতে চাই। সংজ্ঞাটি অবশ্যই মনোযোগ করে শুনবে এবং রপ্ত করবে। কাকে বলে? এটা হলো আমাদের 1 নম্বর একটা প্রশ্ন থাকবে। এই প্রশ্নটা তোমাদের ক হিসাবে বিবেচিত হবে এবং এই প্রশ্নটা সবসময় তোমরা এই 1 নম্বরের জন্য সবসময় তোমরা এই সংজ্ঞাগুলো তোমরা মুখস্থ করবে। তাহলে আর সংজ্ঞাটা কী হতে পারে? যে কোম্পানির সদস্য সংখ্যা সর্বনিম্ন 7 এবং সর্বোচ্চ স্মারকলিপিতে উল্লেখ্য শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ, শেয়ার অবাধ হস্তান্তরযোগ্য এবং শেয়ার ও ঋণপত্র জনগণের উদ্দেশ্যে বিক্রয়ের জন্য আহ্বান জানানো যায় তাকে পাবলিক লিমিটেড কোম্পানি বলে। তাহলে তোমরা কি জানলে, কি শিখতে পারলে? আজকে প্রথমত তোমাদের প্রাইভেট লিমিটেড কোম্পানির ধারণা এবং সংজ্ঞা পেলে। পরক্ষণে তোমরা এখন যেটা আলোচনা করলাম সেটা হলো পাবলিক লিমিটেড কোম্পানির ধারণা এবং সংজ্ঞাটি তোমরা জানতে পারলে। আজকে অন্য একটা যেটা আলোচনা করব তোমাদের, যে প্রাইভেট ও পাবলিক লিমিটেড কোম্পানির মধ্যে পার্থক্য। প্রাইভেট এবং পাবলিক লিমিটেড কোম্পানির মধ্যে বহু সাদৃশ্য বা মিল রয়েছে থাকা সত্ত্বেও দেখা যাচ্ছে যে এর ভিতরে এই উভয় ব্যবসার মধ্যকার যথেষ্ট অমিল রয়েছে, যে অমিলগুলোকে আমরা পার্থক্য হিসাবে বিবেচনা করে থাকি। তোমরা যখন পার্থক্যগুলো তোমাদের চাওয়া হবে বা পার্থক্যগুলো পড়বে, প্রথমেই তোমরা বোর্ডে তোমাদের একটা ছক করে নেবে। ছকটা হলো এভাবে, পার্থক্যের বিষয় প্রথমত হলো 1, 2, 3।
প্রথমে আমরা আসি পার্থক্যের বিষয়ে এক গঠন। কোম্পানি গঠনে তুলনামূলকভাবে প্রাইভেট এবং প্রাইভেট লিমিটেড কোম্পানি গঠন করা অনিশ্চয়তা কম পালন করতে হয়, অর্থাৎ এই ব্যবসায় বিধিবিধান তেমন মানতে হয় না, যে সুনির্দিষ্ট যে নিয়োগটা সেটুক তত সহজ না, যার কারণে এই প্রাইভেট লিমিটেড গঠন অত্যন্ত সহজ এবং কম সময় লাগে। পাবলিক লিমিটেড কোম্পানি ঠিক গঠনের ক্ষেত্রে অধিক আনুষ্ঠানিকতা পালন করতে হয় বিধায় পাবলিক লিমিটেড কোম্পানিতে তুলনামূলকভাবে প্রাইভেট লিমিটেড কোম্পানির চেয়ে গঠনে জটিল একটা প্রক্রিয়া অনুসরণ বা অনুকরণ করতে হয়। 2, সদস্য সংখ্যা। প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে কমপক্ষে 2 জন, সর্বোচ্চ সদস্য সংখ্যা 50 জন। কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সর্বনিম্ন 7 জন এবং সর্বোচ্চ স্মারকলিপির উল্লেখ অনুযায়ী শেয়ার দ্বারা সদস্য সংখ্যা নির্ধারিত হয়ে থাকে। 3 নম্বর পার্থক্য হল কার্য শুরু। প্রাইভেট লিমিটেড কোম্পানি নিবন্ধন পাওয়ার পরই তার কার্য আরম্ভের জন্য কোনো প্রকার অনুমতিপত্র নিবন্ধকের দরকার না, সে কাজ শুরু করতে পারে। কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানি নিবন্ধন পাওয়ার পরও নিবন্ধকের নিকট হইতে অবশ্যই কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহ করতে হয়। 4, শেয়ার বিক্রয়। প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে শেয়ার বিক্রয়ের জনসাধারণকে আহ্বান জানাতে পারে না, কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানি শেয়ার বিক্রয়ের জন্য বা ঋণপত্র বিক্রয়ের জন্য জনসাধারণের নিকট বিক্রয়ের আহ্বান জানাতে হবে এবং এটা অপরিহার্য। 5 নম্বর পার্থক্য হল বিবরণপত্র। প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে বিবরণপত্র বা বিকল্প বিবরণপত্র তৈরি প্রয়োজন পড়ে না। পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে বিবরণপত্র বা বিবৃতিপত্র তৈরি করা এবং নিবন্ধকের নিকট জমা দেওয়া বাধ্যতামূলক। 6 নম্বর হলো যে শেয়ার হস্তান্তর। প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে শেয়ার হস্তান্তরযোগ্য নয়, তারা শেয়ার হস্তান্তরযোগ্য নয়, কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে শেয়ার বা ঋণপত্র হস্তান্তরযোগ্য এবং হস্তান্তর করতে হবে। 7 নম্বর পার্থক্যের মধ্যে আমরা বলতে পারি মূলধন ও আয়তন। আমরা জানি যে এই ব্যবসা অন্যান্য ব্যবসার চেয়ে আয়তনে বড় হয়ে থাকে, কিন্তু প্রাইভেট লিমিটেড কোম্পানির সদস্য সংখ্যা কম হয়, মূলধন কম, এর আওতা বা পরিধিও সীমিত হয়ে থাকে এবং অর্থাৎ এই ব্যবসার আয়তন ছোট হয়ে থাকে। আর পাবলিক লিমিটেড কোম্পানি ব্যবসায় জগতে এর সদস্য সংখ্যা বেশি, মূলধন বেশি, যার কারণে এই ধরনের প্রতিষ্ঠান সর্ববৃহৎ প্রতিষ্ঠান, এর আয়তন অনেক বড় হয়ে থাকে। 8 নম্বর আমরা বলতে পারি যে পরিচালকের সংখ্যা। প্রাইভেট লিমিটেড কোম্পানি গঠন করতে বা পরিচালনা করতে কমপক্ষে 2 জন পরিচালকের প্রয়োজন হয়, আর পাবলিক লিমিটেড কোম্পানি
পরিচালনা করতে কমপক্ষে 3 জন পরিচালকের প্রয়োজন। 9 নম্বর আমরা বলতে পারি পরিচালক পর্ষদ গঠন। প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে পরিচালক পর্ষদ গঠন করা প্রয়োজন পড়ে না, অর্থাৎ যে ধরনের কমিটি বা থাকে সেই কমিটির মাধ্যমেই ব্যবসা প্রতিষ্ঠান দীর্ঘদিন চলতে পারে। যদি কখনো প্রয়োজন পড়ে তা নিজেদের মধ্যে সেগুলো সংশোধন যোজন বিজন করে নিতে পারে। আর পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে আইন অনুযায়ী প্রতি বছরই এর সভা আহ্বান করতে হবে এবং যারা অবসর গ্রহণ করবে সেই সমস্ত পরিচালকদের স্থলে নতুন পরিচালক নিয়োগ করতে হবে। এর আগে তোমাদের পাবলিক লিমিটেড কোম্পানির ধারণায় বলেছিলাম যে আইন অনুযায়ী প্রতি বছরই 1/3 পরিচালক ব্যবসা থেকে অবসর নেবেন এবং সেই অনুযায়ী বিধিবদ্ধভাবে আইনসম্মতভাবে নতুন পরিচালক সেখানে স্থলাভিষিক্ত হবেন। 10 নম্বরে বিধিবদ্ধ সভা ও বিবরণপত্র তৈরি। প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে বিধিবদ্ধ সভা আহ্বান এবং বিধিবদ্ধ বিবরণপত্র তৈরি করা আবশ্যক নয়। পক্ষান্তরে পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে বিধিবদ্ধ সভা আহ্বান বিধিবদ্ধ বিবরণীপত্র তৈরি করা একান্ত অপরিহার্য। তাহলে আমরা পরিশেষে বলতে পারি যে যেহেতু তোমাদের পরীক্ষা খুব কাছে এবং এই অনলাইন ক্লাসে তোমাদের বর্ণমালা যেহেতু প্রচুর এবং ক্লাস হচ্ছে এবং কার্যকরী ক্লাসগুলো হচ্ছে, আমরা আশা করি তোমরা এই ক্লাসগুলো নিয়মিত শুনবে এবং আবারও আজকে মতো আমি অনলাইন ক্লাসে আমার দূরের কাছে সকল শিক্ষার্থীদের সালাম স্নেহ দোয়া রেখে এবং সবাই সুস্বাস্থ্য কামনা করে আমি আমার আলোচনা আজকে এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।